সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে জীবের বৃদ্ধি ও বংশগতি, এই অধ্যায়টি আমরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা দেখব এই অধ্যায় থেকে তোমাদের যে অনুশীলনী সমাধান, তারপরে আমরা সেটি দেখব। চলো আমরা এই অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা দেখে নেই। বইয়ের বাসা থেকে আমরা সহজভাবে শিখব। দেখো, তোমাদের বইয়ে দেওয়া আছে যে প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষ্ক্রিয় হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। চলো আমরা ভালো করে দেখে নেই এই অধ্যায় থেকে। যে আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়ব যে অ্যামাইটোসিস কি, আর এখানে নিউক্লিয়াস কি, সাইটোপ্লাজম, খাঁজ এবং নিউক্লিয়াস এগুলো কি। আমরা প্রথমেই দেখে নেব যে প্রত্যক্ষ কোষ বিভাজন, এর অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কারণ এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি আপত্য কোষ সৃষ্টি করে। এখানে দুটি আপত্য কোষ সৃষ্টি করে। অ্যামাইটোসিসে হচ্ছে যে প্রত্যক্ষ কোষ বিভাজন, আর যেখানে ঘটে এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা, এর এর এদের উদ্দেশ্য হচ্ছে এককোষী জীবের বংশবৃদ্ধি। একটি মাতৃকোষ থেকে দুটি আপত্য কোষ সৃষ্টি হয়। এই কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে। যেভাবে ঘটে হচ্ছে নিউক্লিয়াস মাঝ বরাবর সংকুচিত হয়ে এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি আপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এখন আমরা দেখব মাইটোসিস। মাইটোসিস হচ্ছে দেহকোষের বিভাজন পদ্ধতি। মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজন ঘটে একবার। একটি মাতৃকোষ হতে দুটি আপত্য কোষ সৃষ্টি হয়। এটি তোমরা মনে রাখবে। এখান থেকে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সৃজনশীল ক এবং খ এর জন্য এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। আর মাতৃকোষ এবং আপত্য কোষ দ্বয় পরস্পর সম-আকৃতি, সমস্পন্দন সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এ বিভাজনের অপর নাম হচ্ছে সমীকরণিক ইকুয়েশনাল বিভাজন। কারণ এ বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়, যার ফলে নতুন কোষ জুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে প্রাণী ও উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি, বাজক টিস্যুর কোষ সংখ্যা বৃদ্ধি, জীবের দেহ গঠন। যেখানে ঘটে হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অংশে বাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ যেমন ব্রণমূল, ব্রণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল। প্রাণীর দেহকোষ যেমন প্রাণীর দেহকোষ ব্রণের পরিবর্তন সময় নিম্ন শ্রেণীর প্রাণীর জননে যেমন যেখানে ঘটে প্রাণীদেহের এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে। এর পদ্ধতি হচ্ছে মাইটোসিস। বিভাজনের পর্যায় সংখ্যা 2। নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস বলে। সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস বলে। এটি তোমরা মুখস্থ করে নিতে পারো। তারপর আমরা দেখে নেব যে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস বা কেন্দ্রিকার বিভাজন হচ্ছে 5 ধাপে সম্পন্ন হয়। যেমন 5 ধাপগুলো কি কি: 1 প্রোফেজ, আর হচ্ছে মেটাফেজ। মেটাফেজ হচ্ছে, আর 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ, আর 5 নম্বর হচ্ছে টেলোফেজ। এখন দেখো প্রোফেজ, এটি মাইটোসিস সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এ ধাপে
কোষ নিম্নলিখিত ঘটনাবলী ঘটে। এখন দেখো তোমরা লক্ষ্য করবে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস হচ্ছে যে নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন, সাইটোপ্লাজম, এটি হচ্ছে তোমাদের যে মাতৃকোষ। আর তারপর হচ্ছে প্রথম অবস্থা থাকবে হচ্ছে আমাদের যে ক্রোমোজোম, নিউক্লিয়া পর্দা, এটি হচ্ছে আমাদের প্রথম অবস্থা। আর তারপর হচ্ছে আমাদের শেষ অবস্থা থাকবে যে ক্রোমাটিড, বিলুপ্তপ্রায় নিউক্লিওলাস, সেন্টিমিয়ার, এটি হচ্ছে আমাদের শেষ পর্যায়ে থাকবে। আর এটি হচ্ছে আমাদের প্রথম পর্যায়। আর তারপর হচ্ছে আমাদের মাতৃকোষ হচ্ছে এটি। আর তারপরে আমরা দেখব যে নিউক্লিয়াসে সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, ক্রোমাটিন এবং নিউক্লিয়া পর্দা, এটি হচ্ছে আমাদের মাতৃকোষ। আর তারপর প্রথম অবস্থা আমাদের সেন্ট্রিওল, নিউক্লিয়াস, ক্রোমোজোম হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের প্রথম অবস্থা। আর তারপর হচ্ছে আমাদের শেষের অবস্থাটি হচ্ছে অ্যাস্টার রশ্মি, অ্যাস্টার রশ্মি, নিউক্লিয়াস, সেন্ট্রোমিয়ার, এটি হচ্ছে আমাদের শেষের অবস্থা। আমরা তোমাদের এই চিত্র সহ দেখে নিয়েছি যে তোমাদের সহজ হয়। আর তারপর আমরা দেখে নেব প্রোফেজ। প্রোফেজ কি? কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াস জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আগাবাগা সুতার মতো অংশের সৃষ্টি হয়ে হচ্ছে আমাদের প্রোফেজ, যে পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াস জালিকা। আর তারপর হচ্ছে প্রোমেটাফেজ। এই ধাপটি হচ্ছে স্বল্পস্থায়ী। এ ধাপে এক হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস পাই বিলুপ্ত হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে এগুলো মকর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্র মধ্যভাগে বিষুবীয় অঞ্চল বলে। আমরা তোমাদের এই মেটা প্রোফেজ থেকে দেখে নিলাম। আর মেটা প্রোফেজ থেকে আমরা এখানে চিত্রগুলো দেখে নিতে পারি যে মেরু স্পিন্ডল যন্ত্র, ক্রোমোজোম, লুপ্তপ্রায় নিউক্লিওলাস, লুপ্তপ্রায় নিউক্লিওলাস মেমব্রেন, এটি হচ্ছে আমাদের এই চিত্রটি তোমরা লক্ষ্য করবে। আর তারপর হচ্ছে আমাদের সেন্টিওল, ক্রোমোজোম, স্পিন্ডল যন্ত্র, অ্যাস্টার রশ্মি। আর তারপর হচ্ছে আমরা দেখব প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ কি? এক হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্টিমিয়ার সাথে তন্ত্র দিয়ে আটকে থাকে। আর 2 হচ্ছে এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা থাকে। আর হচ্ছে আমাদের মেরু অঞ্চলগুলো দেখবে, মেরু অঞ্চল হচ্ছে আমাদের কি, এখানে তোমরা এই চিত্রটি লক্ষ্য করতে পারো। আর তারপর আমরা দেখব মেটাফেজ। মেটাফেজ হচ্ছে আমরা দেখে নিলাম। আর তারপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ হচ্ছে এ ধাপে, এখানে তোমাদের এই 3টি ধাপ আছে, তোমরা 3টি ধাপ ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, ভালো করে দেখে নেবে। আর এখানে তোমাদের চিত্রগুলো দেওয়া আছে, ভালো করে এখানে চিত্রগুলো দেওয়া আছে, খাতার মধ্যে লিখে নিতে পারো। আর তারপর হচ্ছে টেলোফেজ। টেলোফেজের জন্য তোমাদের এখানে 3টি যে আপত্য কোষ, আপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এটা হচ্ছে আমাদের টেলোফেজ। এখানে তোমাদের এই টেলোফেজের চিত্রগুলো দেওয়া আছে। এখন হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস পর ঘটে। টেলোফেজ দশাতেই শুরু হয়। উদ্ভিদ দেহে বিষুবীয়, তারপর হচ্ছে প্রাণী দেহে মিওসিস। এখানে তোমরা এই মিওসিসগুলো দেখে নেবে। নিউক্লিওলাসের যে ক্রোমোজোমের বিভাজন ঘটে হচ্ছে একবার। আপত্য কোষের ক্রোমোজোমগুলো যে সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমগুলোর সংখ্যার যে অর্ধেক যেখানে ঘটে, তোমরা এগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে তোমাদের বই থেকে আরো সহজভাবে সাজিয়ে এবং গুছানোভাবে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। আর তারপরে আমরা দেখব, ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে জীবের বৃদ্ধি ও বংশগতি। এই দ্বিতীয় অধ্যায় থেকে আগামী ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী সমাধান দেখব। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আগামী ক্লাসে যে এই অনুশীলনী সমাধানগুলো দেখব, নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল 1 ও সৃজনশীল 2 এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।